খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের আজকের আলোচনা হলো ঢাকায় ভারতের পরবর্তী হাই কমিশনারকে নিয়ে। বর্তমানে নিযুক্ত হাই কমিশনার প্রণয় ভার্মার সম্ভাব্য ব্রাসেলসে বদলির আলোচনা চলমান থাকায় ঢাকায় ভারতের পরবর্তী হাই কমিশনার কে হচ্ছেন এ নিয়ে চলছে আলোচনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও জানিয়েছে, কূটনৈতিক মহলে প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো দেশের রাষ্ট্রদূত বা হাই কমিশনার সাধারণত পেশাদার কূটনীতিকই হয়ে থাকেন। তবে ভারতের ক্ষেত্রে অতীতে একাধিকবার জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও প্রশাসকদেরকেও গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ঢাকায় পরবর্তী ভারতীয় হাই কমিশনার একজন পেশাদার কূটনীতিক হবেন নাকি রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিত্ব, তা নিয়ে এই আলোচনা। সূত্র অনুযায়ী ভারতের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী এবং সম্প্রতি বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করা আরিফ মোহাম্মদ খানের কথা শোনা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশও এর সংস্কৃতির সঙ্গে পরিচিত, বাংলা ভাষায় দক্ষ কোনো অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেওয়ার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। ফলে রাজনৈতিকভাবে নিয়োজিত একজন দূত আসার সম্ভাবনাই বেশি। ভারত বাংলাদেশ সম্পর্ক বিষয়ে সাম্প্রতিক বছরগুলোতে নানা রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে তৈরি পরিস্থিতির পর। যদিও সাম্প্রতিক সময়ে সম্পর্ক কিছুটা স্থিতিশীল হয়েছে, তবে পূর্ণ স্বাভাবিকতায় ফেরার পথ এখনো দীর্ঘ বলেই মনে করছেন বিশ্লেষকরা। অতীতে ভারত গুরুত্বপূর্ণ দেশগুলোতে শুধু পেশাদার কূটনীতিক নয়, বরং রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিকেও জ্যেষ্ঠ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতো। 1986 থেকে 2001 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত 5 জন ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন: পি.কে. কাউল, উনি একজন আমলা; ডক্টর করণ সিং, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন শাসক; ডক্টর আবিদ হোসেন, অর্থনীতিবিদ; সিদ্ধার্থ শঙ্কর রায়, রাজনীতিবিদ; এবং নরেশ চন্দ্র, উনিও একজন আমলা ছিলেন। 1985 থেকে 1997 সালের মধ্যে 12 বছরের 10 বছরই লন্ডনের হাই কমিশনের প্রধান ছিলেন পি.পি. আলেকজান্ডার, ইনি একজন আমলা; কুলদীপ নায়ার, সাংবাদিক; এবং এল.এম. সিংভি, ইনি একজন আইনজীবী। এই সময়কালে একমাত্র পেশাদার কূটনীতিক ছিলেন এম.কে. রাজগোত্রা। ফলে ঢাকায় পরবর্তী ভারতীয় হাই কমিশনার কে হবেন, একজন কেরিয়ার কূটনীতিক না রাজনৈতিকভাবে মনোনীত ব্যক্তি, তা এখনো উন্মুক্ত প্রশ্ন। আরিফ হোসেন খান যদি বাংলাদেশের জন্য ভারতের হাই কমিশনার হিসেবে চলে আসেন, তবে দীর্ঘদিন পর কোনো কেরিয়ার কূটনীতিকের পরিবর্তে একজন রাজনীতিবিদকে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হবে। কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ভিয়েনা সনদ অনুসারে একটি দেশ যখন অন্য দেশে নতুন রাষ্ট্রদূত বা হাই কমিশনার পাঠাতে চায়, তখন প্রথমে গোপনীয়ভাবে সেই দেশের কাছে অনুমতি চাওয়া হয়। এই অনুমতি হলো এগ্রিমো। অনুমতি না পেলে ওই ব্যক্তিকে সেখানে পাঠানো যায় না। আরিফ মোহাম্মদ খানের বিষয়ে বাংলাদেশ ভারতকে সেই অনুমতি দিয়েছে কিনা তা জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এসব গোপন নথির বিষয়, যা সরকারের উচ্চ মহল ছাড়া কারো জানার কথা নয়। তবে গত কিছুদিন আগে ভারত তাদের পছন্দ মতো 3 জনের নাম প্রস্তাব করেছে বলে শুনেছি। তিনি বলেন, আরিফ মোহাম্মদ খান প্রথমত একজন মুসলিম, দ্বিতীয়ত তিনি একজন রাজনীতিবিদ। এই দুটো মিলিয়ে ভালো মন্দ দুটোই আছে। সেদিক বিবেচনা করে সম্ভবত আরিফ মোহাম্মদ খানকেই শেষ পর্যন্ত বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগের এগ্রিমো দেওয়া হতে পারে বলে ওই কর্মকর্তা মনে করেন। ঢাকায় ভারতীয় হাই কমিশনার হয়ে যদি আরিফ মোহাম্মদ খান আসেন, তবে এই ঘটনা শুধু বাংলাদেশ নয়, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। এমনকি বিশ্বেও এমন দৃষ্টান্ত একেবারেই নগণ্য। কারণ আরিফ মোহাম্মদ খান 40 বছর আগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। ভারতের রাষ্ট্রপতি হওয়ার কথা তার, কিন্তু কেন তাকে বাংলাদেশে পাঠানো হচ্ছে? আরিফ মোহাম্মদ খান ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়। রাজনীতিতে প্রবেশ করেন ছাত্র থাকার সময়ই, কংগ্রেস সহ একাধিক সরকারের মন্ত্রী হয়েছেন, সবশেষ যোগ দিয়েছেন বিজেপিতে। বর্তমানে তিনি বিহারের গভর্নর। ভারত কাঁপিয়ে দেওয়া একটি মামলা ছিল শাহবানুর তালাক। ওই সময় কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন আরিফ মোহাম্মদ খান। তখন লোকসভায় দাঁড়িয়ে শাহবানুর রায়ের পক্ষে এমন বক্তব্য দিয়েছিলেন তিনি, যার ফলে অনেকেই মনে করেছিলেন ভারতে পিছিয়ে পড়া মুসলিমদের পক্ষ নেবে সরকার। কিন্তু বাস্তবে তা হয়নি। রাজীব গান্ধীর কংগ্রেস সরকারের অবস্থান হয় উল্টো, আর সেই সময়ই প্রভাবশালী তরুণ প্রতিমন্ত্রী আরিফ মোহাম্মদ খান রাজীব গান্ধীর মন্ত্রিসভা এমনকি কংগ্রেস থেকেও পদত্যাগ করেন। বাবরি মসজিদ ভাঙার যে রাজনীতি, তা সবার আগে উপলব্ধি করেছিলেন আরিফ মোহাম্মদ খান। মুসলিম রক্ষণশীলদের উত্থানের তীব্র বিরোধিতা করেছিলেন তিনি। ভারতে তরুণ বয়সে যে কয়জন ব্যক্তি মন্ত্রী হয়েছেন, আরিফ মোহাম্মদ খান ছিলেন তাদের অন্যতম।
অত্যন্ত প্রভাবশালী এই ব্যক্তি রাজীব গান্ধীর খুবই ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু শাহবানুর মামলায় রাজীব গান্ধীর অবস্থান নিয়ে দ্বিমত প্রকাশ করে মন্ত্রিসভা ও কংগ্রেস ত্যাগ করেন। কংগ্রেস ত্যাগ করে অন্য দলে যোগ দেন আরিফ খান। 1989 সালের নির্বাচনে ব্যাপক ভরাডুবি ঘটে রাজীব গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের। এই ভরাডুবির পেছনে আরিফ মোহাম্মদ খানের কংগ্রেস ত্যাগকে বড় কারণ হিসাবে দেখা হয়। কারণ শাহবানুর মামলার রায় ঘোষণার কয়েক মাসের মধ্যেই ঘোলাটে হয়ে ওঠে রাজনৈতিক পরিবেশ। রাজীব গান্ধীর উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে থাকেন মুসলিম পার্সোনাল ল বোর্ড ও রক্ষণশীল ধর্মীয় নেতারা। 1985 সালের ডিসেম্বরে কয়েকটি উপনির্বাচন হয়, সেখানে ভরাডুবি ঘটে কংগ্রেস প্রার্থীদের। ভয় পেয়ে যান রাজীব গান্ধী। মুসলিম ভোট ব্যাংক হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা পেয়ে বসে থাকে। একসময় রাজীব গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই আরিফ মোহাম্মদ খান। বলা হয়ে থাকে আরিফের কথা মতোই চলতো রাজীবের সরকার। কিন্তু মুসলিম তোষণ করতে গিয়ে আরিফ খানকে এড়িয়ে চলা শুরু করেন তরুণ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। আরিফ খানকে কিছু না জানিয়ে এই রক্ষণশীল আলেমদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয় সরকারের শীর্ষ মহলের। রাজীব গান্ধী সিদ্ধান্তে পৌঁছান যে মুসলিম ভোট ধরে রাখতে হলে ওলামাদের সঙ্গে আপোষ করতেই হবে। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ইতিহাসের সবচেয়ে বেশি আসন নিয়ে ভারতে ক্ষমতায় এসেছিলেন রাজীব গান্ধী। তরুণ প্রধানমন্ত্রীকে সবাই আধুনিক ও প্রগতিশীল নেতা হিসাবে দেখতেন। আশা করা হয়েছিল তার হাত ধরে ভারতে বড় ধরনের সামাজিক সংস্কার আসবে, কিন্তু সেই প্রত্যাশার উপর জল ঢেলে দিয়ে রাজীব গান্ধী শেষ পর্যন্ত ওলামাদের পক্ষেই দাঁড়ালেন। তিনি সিদ্ধান্ত নিলেন সুপ্রিম কোর্টের শাহবানু রায়কে কার্যত অকার্যকর করে দিতে নতুন আইন পাশ করা হবে সংসদে। 1986 সালে সংসদে মুসলিম মহিলা মানে বিবাহ বিচ্ছেদ অধিকার সুরক্ষা বিল আনার ঘোষণা দেয় সরকার। এর বিরোধিতা করেন আরিফ মোহাম্মদ খান। ক্ষোভ ও হতাশায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে পরে বিলটি পাশও করে নেয় কংগ্রেস। ইতিহাসে এই ঘটনাই পরিচিত হয়ে যায় শাহবানু রায়কে উল্টে দেওয়া হিসাবে। কার্যত সুপ্রিম কোর্টের মানবিক ও প্রগতিশীল রায় অকার্যকর হয়ে যায় সংসদের এক ভোটে। এরপরই আরিফ খান মন্ত্রিসভা ও কংগ্রেস ত্যাগ করেন, কিন্তু তার পথ চলা থামেনি। একাধিকবার মন্ত্রী হয়েছেন, শেষে বিজেপিতে যোগ দিয়েছেন, সর্বশেষ বিহারের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেই আরিফ খানকেই এবার ঢাকায় পাঠানো হতে পারে হাইকমিশনার করে। ভারত সরকার এর আগে এত বড় প্রোফাইলের কাউকে কখনো রাষ্ট্রদূত করেছে কিনা তা নিয়ে রীতিমতো গবেষণা চলছে। আর বাংলাদেশেই কেন এত ঝানু রাজনীতিকে পাঠানো হচ্ছে? আরিফ খান বাংলাদেশে হাইকমিশনার হয়ে এলে তার পদমর্যাদা কি হবে? সংশ্লিষ্টরা বলছেন তাকে হয়তো পাঠানো হবে ভারতের কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়ে। এর কম দেওয়াটা তার ক্ষেত্রে মানায় না। আরিফ মোহাম্মদ খানের মতো গুরুত্বপূর্ণ রাজনীতিবিদকে কেন বাংলাদেশে হাইকমিশনার করে পাঠানো হচ্ছে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে বাংলাদেশ ও ভারতে। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।